নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন, সুন্দর একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়। সত্যি তাই, তার কারণ শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা বসে থাকেন এবং আলোচনার মাধ্যমে একটা পার্মানেন্ট সলিউশন আপনারা অবশ্যই পাচ্ছেন এবং তার সঙ্গে তো প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্ট তো থাকেই। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেই কাজ করে যাচ্ছে দীর্ঘ বছর ধরে এবং সেখানে গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তাদের পথ চলা এবং ভীষণভাবে তারা সাকসেসফুল। বিভিন্ন ক্রনিক রোগ থেকে শুরু করে বিভিন্ন যে ছোট রোগ, বড় রোগ, বিভিন্ন রোগের কিন্তু সেখানে ট্রিটমেন্ট হয় এবং তার সঙ্গে তো আপনারা জানেন সেখানে হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে স্কিন ট্রিটমেন্ট সব রকম কিন্তু আপনারা পাচ্ছেন সেখানে। অবশ্যই আজকেও কিন্তু আমাদের টপিক থাকে, আলোচনা থাকে, যেগুলো কিন্তু আপনারা অনেকটাই অবগত নয় বা সেই বিষয়ে জানেন না, অ্যালার্ট নয় বা সেই বিষয়ে হয়তো সচেতনও নয়। কিভাবে আপনারা সেগুলো জানতে পারবেন? তখন আমাদের আজকের যে টপিকটি রেখেছি, একটি আলোচনা রেখেছি, তখন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে একটা প্রপার আপনারা ট্রিটমেন্ট পাবেন, কিভাবে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমে একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন, সেটাই কিন্তু আমাদের আলোচনার মূল মাধ্যম থাকে, যার মাধ্যমে আপনারা ভীষণ ভালো আছেন, ভীষণ সুস্থভাবে জীবনটাকে অতিবাহিত করছেন। আমরা সেইভাবে আজকে আলোচনা রাখছি, যেই আলোচনাটি কিন্তু আপনাদের কাছে অনেকটাই নতুন ভাববেন যে এই বিষয়টি, এই আলোচনা বা এরকম একটি রোগ কিন্তু আছে বা এই ডিজিজ হলে আমরা কিভাবে একটা রোগে আক্রান্ত হতে পারি বা আগে থেকে কিভাবে আপনি সেটাকে প্রিভেনশন করবেন বা প্রতিরোধ করবেন বা সিমটমগুলো কি, সেই বিষয় কিন্তু আজকে আমরা বিশদভাবে জানবো। যেই রোগটি কিন্তু পপলিটিল সিস্ট, যেই সিস্ট, এই রোগটি যে আমাদের শরীরে কোথায় হয়, এইটা একটা আলোচনা আমাদের অবশ্যই থাকবে এবং সেটা নিয়ে আমাদের আলোচনা রাখবো। আজকে কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক CMO N ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এবং তার কাছ থেকে জানবো যে আজকে এই কঠিন রোগটি সম্পর্কে জানবো এবং আমার বলতে একটু মনে হয় কিছুটা একটু স্পিকিং ইয়েটা একটু আটকে গেল, তখন রোগটি সম্পর্কে হয়তো কেউই অবগত নয়, কিন্তু এই রোগের সিমটমগুলো কী কী এবং এই রোগ আক্রান্ত হলে আমরা কি করব বা আয়ুর্বেদ চিকিৎসা আমাদের জন্য কতটা হেল্পফুল বা আয়ুর্বেদ চিকিৎসা আমাদের জন্য কি করছে, আমরা বিশদভাবে জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর N ভট্টাচার্য। ম্যাডাম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, আজকে কিন্তু যে আলোচনাটা রেখেছি, যেটা আপনার কাছে আলোচনা মানে কিন্তু একটা নতুনত্ব থাকে, রোগ সম্পর্কে আমরা অনেকটাই অবগত হই বা অ্যালার্ট হই বা সচেতন হই। আজকে যে রোগটি রেখেছি পপলিটিল সিস্ট, যেই রোগটি সম্বন্ধে আমরা জানবো হোয়াট আর দ্য সিমটম। প্রথমে আমরা সিমটমগুলো জানবো বা এই চিকিৎসাটা কি বা কোথায় হয় বা কেনই হয় বা কাদেরই বা হয়, মানে আমাদের বহু জিজ্ঞাসা কিন্তু আপনার কাছে আজকে আমরা রাখছি। পপলিটিল সিস্ট বা একে বেকার সিস্ট বা সাইনোভিয়াল সিস্টও বলা হয়। সাধারণত এটা দেখা যায় আমাদের যে হাঁটু রয়েছে, হাঁটুর ঠিক পেছন দিকে নিচের অংশটার দিকে একটা ফোলা, একটা গ্রোথের মতো ওই জায়গাটায় একটা আপনার ফিল হতে পারে। সেটা আপনার হয়তো আপনি হাত দিয়ে ধরলে আপনার মনে হবে একটা মাংসপিণ্ডের মতো ওই জায়গাটা ফুলে আছে। ঠিক আমাদের হাঁটুর অনেক সময় ফোলা একটা অংশ দেখা দেয়। এবার যাদের আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটা বেশি পরিমাণ দেখা দেয়। এছাড়াও যারা অ্যাথলেটস রয়েছে বা প্লেয়ার্স যারা রয়েছে, যারা খেলাধুলা করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পপলিটিয়াল সিস্ট বা বেকার সিস্ট কিন্তু দেখা দিতে পারে। আর্থ্রাইটিসের সমস্যা এখন অনেকের মধ্যেই রয়েছে। তো বেসিক্যালি
30 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত, মানে 30 to 70 ইয়ার্সের মধ্যেই কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দিতে পারে। এবার এই যে পপলিটিয়াল সিস্ট, মানে আপনার হাঁটুর পেছন দিকে যে অংশটা আপনার ফুলে রয়েছে, সেটা আপনার হয়তো সেরকম কোনো মারাত্মক কিছু আপনার সমস্যা করবে না, কিন্তু এটা আপনার ডে টু ডে লাইফস্টাইলকে কিন্তু হ্যাম্পার করবে। মানে আপনার ধরুন ওই জায়গাটা একটা ব্যথা অনুভব হবে, আপনি পা ভাঁজ করে বসে থাকতে পারবেন না, বা অনেকক্ষণ ধরে আপনি পা স্ট্রেট লম্বা করে আপনি বসে আছেন, পাটাকে ছড়িয়ে বসে আছেন বা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, তখন আপনার ওই জায়গাটা একটা ব্যথা অনুভব হবে বা একটা টান লাগার মতো একটা আপনার অনুভব হবে। তো সেটা আপনার কি আপনার প্রত্যেক দিনের যে কাজকর্ম সেটার মধ্যে একটু ব্যাঘাত ঘটাবে। এমনিতেই এটা যে খুব মারাত্মক কিছু হতে পারে সেরকম নয়, কিন্তু এটা আপনার ওই ব্যথা হওয়া বা ওই জায়গায় টান লাগা, এই অনুভূতিগুলো আপনার মধ্যে কিন্তু আসতে পারে। এবার এর সিমটমস আপনি কিভাবে বুঝতে পারবেন? বেসিক্যালি এটা 5 mm থেকে কম সাইজের যদি হয় তাহলে সেটা সেরকমভাবে ফিল হয় না, আপনার হাতেও লাগবে না বা কোনো ধরনের কোনো সমস্যাও করবে না। কিন্তু 5 মিলিমিটার থেকে যখন বড় হয়ে যাবে তখনই সেটা আপনার চোখেও লাগবে, আপনার হাতেও আপনি ফিল করতে পারবেন, বা এমনিতেও আপনি ফিল করতে পারবেন যে কিছু ফোলা অংশের মতো এই জায়গাটার মধ্যে রয়েছে। আপ টু 20 mm পর্যন্ত কিন্তু এটা আপনার সাইজটা বড় হতে পারে। আর এরকম যদি আপনার দেখছেন যে আপনার হাঁটুর ঠিক নিচের অংশে কোনো জায়গায় এরকম ফুলে আছে, পা ভাঁজ করতে গেলে আপনার পায়ে লাগছে, তো এটা বেসিক্যালি ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে সেটাকে ডিটেক্ট করা হয় যে এটা আপনার পপলিটিয়াল সিস্ট রয়েছে নাকি আপনার অন্য কোনো মাসল স্প্রেন বা আপনার কোনো টিয়ারের জন্য, মানে ছিঁড়ে যাওয়ার জন্য এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু বোঝা যেতে পারে। এবার এই পপলিটিয়াল সিস্টটা কি করে হচ্ছে, কেন হচ্ছে? আমাদের হাঁটুর মাঝখানে একটা ফ্লুইড থাকে যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি, বা অনেকে জেলি হিসাবেও জানে সেটাকে। তো এটা আপনার দুটো জিনিস হতে পারে। এক, আপনার সাইনোভিয়াল ফ্লুইড সম্পূর্ণ আপনার শুকিয়ে গেল, তাহলে কি আপনার হাঁটুর যে হাড়গুলো রয়েছে সেগুলো একটা একটার সাথে ঘষা খাবে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনার সাইনোভিয়াল ফ্লুইড অতিরিক্ত পরিমাণ তার মধ্যে যদি এসে জমা হয়, অ্যাকুমুলেট হয় একটা জায়গার মধ্যে, তখন কিন্তু সেটা আপনার এভাবে এক জায়গায় জমা হতে হতে সেটা আপনার হাঁটুর পেছন দিকে চলে আসে, আর সেখানে এসে কিন্তু আপনার ওই পপলিটিয়াল সিস্ট বা ওই গ্রোথটাকে কিন্তু উৎপন্ন করে। তো বেসিক্যালি এটা হচ্ছে কারণ। এছাড়াও আপনার ধরুন যদি ওই জায়গার যে আমাদের লিগামেন্ট যেগুলো রয়েছে সেগুলো যদি ছিঁড়ে যায়, টিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেখানে পপলিটিয়াল সিস্টের সমস্যা আসতে পারে। একদম, আমরা এই নিয়ে আলোচনা অবশ্যই করব। আজকে যে একটি ডিজিজ নিয়ে আমরা আলোচনা করছি, হয়তো আপনারা অনেকটাই এটা শুনে অনেকটা অ্যালার্ট হবেন যে আগে থেকে কিভাবে তার প্রিকশন বা আগে থেকে কিভাবে প্রিভেন্ট করবেন রোগটিকে। আমরা সেই বিষয়ে জানবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি রাকেশ দাস। বলুন রাকেশ বাবু, বলুন কি সমস্যা? সমস্যা বলতে আমার পায়ের গোড়ালি খুব ফেটে। আচ্ছা, পায়ের গোড়ালি আপনার ফেটে যায় বললেন? হ্যাঁ, এটা কি আচ্ছা, এটা কি ঠান্ডার সময় হয় না 12 মাসে এটা হয়? এখন কম, কিন্তু ঠান্ডার সময় বেশি হয়। ঠান্ডার সময় বেশি হয়। আর সেখান থেকে আপনার রক্ত বেরোয় কি? হ্যাঁ, আচ্ছা, দেখুন ঠান্ডার সময় অনেকেরই ক্র্যাক হিলের একটা সমস্যা হয়, কিন্তু আপনার যদি এরকম হচ্ছে যে আপনার পায়ের গোড়ালি ফেটে গিয়ে সেখান থেকে আপনার ব্লিডিং হচ্ছে, বা আপনার মোরলেস শীতের পরেও আপনার এটা থাকছে, তাহলে কিন্তু আপনাকে এই জায়গায় কিন্তু আপনার একটু চিকিৎসার আপনার একটু প্রয়োজন রয়েছে। আপনাকে প্রথমত আমি বলবো যে আগে আপনার পাকে পরিষ্কার রাখার ব্যবস্থা করুন, আর খালি পায়ে আপনি একদমই চলাফেরা করবেন না, চেষ্টা করুন ঘরে থাকলেও একটু আপনি স্যান্ডেল পরার একটু ব্যবস্থা করুন। মাটিতে বা কাদায় ধুলোবালিতে যাতে আপনার খালি পায়ে আপনি বাইরে একদমই যাবেন না, আপনি শুজ পরার চেষ্টা করুন উইথ শক্স, মানে মোজা সহ জুতো পরার চেষ্টা করুন, তাহলে আপনার পাটা আরও বেশি প্রোটেক্টেড থাকবে। প্রত্যেক দিন একটু জল গরম করে, বেশি করে জলটা গরম করবেন, তার মধ্যে একটু বেশি করে নুন দেবেন, যেটা খাবার লবণ আমরা যেটা ব্যবহার করি, সেই নুনটা দিয়ে একদম গোড়ালি পর্যন্ত আপনার দুটো পা তার মধ্যে ভালো করে আপনি ডুবিয়ে রাখুন। আর একটু যে ফাটা ফাটা যে জায়গাগুলো আছে সেগুলোকে একটু ক্লিন করবেন, সেটা আপনি কোনো ব্রাশ নিয়ে বা কিছু একটা দিয়ে আপনি ওই জায়গাটাকে ভালো করে ক্লিন করবেন, নয়তো এই জায়গার মধ্যে আপনার ধুলোবালি জমতে জমতে কিন্তু এখানে আপনার ইনফেকশন হয়ে যাবে, একটা ঘা সৃষ্টি করবে, তারপর কিন্তু আপনার গোড়ালির অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো একটু ওই জায়গাটাকে ভালো করে তখন পরিষ্কার করবেন, ক্লিন করবেন, তারপর একটু নারকেল তেল গরম করে ভালো করে আপনার পায়ের মধ্যে একটু সুন্দর করে মাসাজ করুন।
রাত্রিবেলা করতে পারলে এটা খুব ভালো হবে। নারকেল তেলটা লাগিয়ে একটা মোজা পরে আপনি শুয়ে পড়ুন, বা নারকেল তেল যদি আপনি না ব্যবহার করতে চান আপনি সর্ষের তেল ব্যবহার করলেও আপনার ভালো কাজ দেবে। এইটুকু আপনি আপাতত করুন। আর যদি এরকম আপনার চলতেই থাকে যে না আপনি আজকে করছেন তো আজকের দিনটা ভালো আছে, আবার দুদিন পর সেম আপনার এরকম হয়ে যাচ্ছে, অতিরিক্ত ড্রাই স্কিন আপনার রয়েছে, তাহলে কিন্তু বলবো যে একটু চিকিৎসার আপনার প্রয়োজন রয়েছে, নয়তো এর থেকে আপনার কিন্তু পায়ের মধ্যে আলসারেশনের সৃষ্টি হবে। আর পায়ের থেকেই কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের রোগ এন্টার করে, অনেক ধরনের রোগ চলে আসে আমাদের শরীরের মধ্যে। তো একটু যত্ন নিন পায়ের, আমার মনে হচ্ছে এইটুকু করলে আপনার একটু রিলিফ হবে। একদম ধন্যবাদ। সত্যি তাই, আগে থেকে আমরা একটু মানে রোগ নিয়ে আমরা মানে ক্যাজুয়াল না থাকাই ভালো, একটু সিরিয়াস হওয়াটা ভীষণ প্রয়োজন। তারপর যদি আমরা কোনোভাবে শরীরের মধ্যে কোনোভাবে কোনো রোগ বা কোনো কিছু যদি আমাদের মধ্যে একটা ফিলিংস মানে ফিল করা, যেগুলো খারাপ ফিল করা, যেটাকে শরীরের একটা কিছু ফিল হওয়া মানেই ব্যথা বা কোনো সমস্যা আসার আগে থেকে যদি আমরা আগে থেকে যদি একটু মানে অ্যালার্ট হই, তাহলে মনে হয় এই রোগগুলো আমাদের শরীরে বাসা বাঁধবে না। ম্যাডাম, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, যে পপলিটেল সিস্ট বা বেকার সিস্ট যেটাকে বলে, এই যে এই সিস্টের আপনি সিমটমগুলো অনেকটাই বললেন। এবার আমরা অনেক সময় আমরা যেটা আমরা জানি বা এই নিয়ে আমাদের আলোচনা হয়েছে অস্টিও আর্থারাইটিস, যেটা হলো আমাদের হাঁটুর ব্যথা বা নি রিপ্লেসমেন্ট যেটা আছে, সেখানে আমাদের ফ্লুইডের যদি আমাদের অনেক সময় কি জেলি, এটা নিয়ে আমরা একটু আলোচনা রাখবো। তখন আপনি যেটা বললেন আমাদের পিছনের দিকে হয়, হাঁটুর পিছনের দিকে আর হাঁটুর মধ্যে, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা একটু জানবো। অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখা দেয় যে আপনার হাঁটুর যে ফ্লুইড যেটা রয়েছে সেটা আপনার আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এবার ফ্লুইড যখন শুকিয়ে যাবে, ফ্লুইডটা থাকার জন্য দুটো হাড় আমাদের একসাথে জোড়া লাগছে না, দুটো হাড়ের মাঝখানে একটা গ্যাপিং থাকে। আমরা সেখানে পা ফোল্ড করা বা কোনো কাজকর্ম করা, পাকে ভাঁজ করা, এগুলো আমরা ইজিলি করতে পারি ওই ফ্লুইডটা থাকার জন্য। এবার যখন আপনার আস্তে আস্তে ফ্লুইডটা যখন শোকাতে শুরু করবে, তখন কিন্তু আপনার একটা হাড় আরেকটা হাড়ের উপরে এসে আপনার জড়ো হয়ে যাবে। এবার আপনি যখন পা ভাঁজ করবেন বা পা মুড়ে বসে চেষ্টা করবেন, তখন আপনার ওই দুটো হাড় একসাথে ঘষা খেতে থাকবে। ঘষা খেয়ে খেয়ে ওই হাড়গুলো আপনার ক্ষয় পেয়ে যাবে। এবার হাড়ের ওপরে আপনার যে মাসেলের লেয়ার রয়েছে বা আপনার যে লিগামেন্ট যেগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কি একটা আঘাত সৃষ্টি হয়। তার থেকে অনেক সময় দেখবেন যাদের অস্টিও আর্থ্রাইটিস থাকে, হাঁটু প্রচণ্ড পরিমাণ ফুলে থাকে। এবার সেখানে ফুলে থাকছে কি করে? কারণ ওই যে আপনার হাঁটু যে আপনার হাড়গুলো যে ঘষা খাচ্ছে, তার থেকে আপনার ওই লিগামেন্ট বা আপনার মাসেল যে লেয়ারগুলো একটার পর একটা উপর যে লেয়ারগুলো আছে সেগুলো আঘাতপ্রাপ্ত হয়, সেখান থেকে ওই জায়গাটা আপনার এরকম সোয়েলিং হয়ে থাকে, ফুলে থাকে। তো অস্টিও আর্থ্রাইটিসের মধ্যে আপনার ফ্লুইড বেসিক্যালি আপনার ড্রাই হয়ে যাচ্ছে, কিন্তু অস্টিও আর্থ্রাইটিস থেকেও কিন্তু আপনার পপলিটিয়াল সিস্ট আসতে পারে। আচ্ছা, আমরা জানবো এই বিষয়ে। আর একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কি সমস্যা। আমি শুক্লা দত্ত বলছি রানীকুটি থেকে। রানীকুঠি থেকে বলুন দিদিভাই, বলুন কি আমি সমস্যা। আমি এনডিপি পেশেন্টই, আমি 3-4 বার আমি বিশামাকে মানে দেখিয়েছি। এবার এই মাসেও আবার মার্চে যাব। আমি বলছি আমার না মানে যার জন্য গেছিলাম, গ্যাসের সমস্যা ছিল, আর্থারাইটিস, হাঁটু ব্যথা, এগুলি অনেকটা মানে ধরুন 70-80% আমি কিউরেবল। কিন্তু একটা সমস্যা হলো কি, আমার মাথার উপরে একটু সাদা দাগ আর ঘাড়ের পিছনে একটু সাদা দাগ। এটা কি সেটি নাকি সেটা কি মানে শুনুন আপনি হবে? ম্যাডাম বলছেন। হ্যাঁ, এই যে আপনি যেটা বললেন যে আপনার ঘাড়ে বা মাথায় যে আপনার দাগ রয়েছে, সেটা আপনি যখন আমাদের কাছে চিকিৎসা করছিলেন তখন কি দেখিয়েছিলেন যে স্পটটা আপনার কি আমি এই ব্যাপারে দেখাইনি। তখন মানে পেটের সমস্যা ভীষণই ছিল, গল ব্লাডার আমার মানে বাদ দেওয়া হয়ে গেছিল। তারপরে তো এখন তো ভাবছি না দিলেই ভালো হতো, আমার পলিপ ছিল। আচ্ছা, আমি ভুল তো করে ফেলেছি, কিন্তু সেটা তো আর এখন তো আর রিকভারি করার মতন কোনো রাস্তাই নেই। কিন্তু সেই জন্য বলছি যে মানে মাথার উপরে একটু সাদা দাগ আর ঘাড়ের পিছনে, এটা সেটি নাকি অন্য কিছু, সেটার জন্য আমার মনটাও খারাপ লাগছে। এখনো ছোট মেয়ের বিয়ে হয়নি, তারপরে যে বিয়ের ফলে মার সেটি আছে, তাহলে এই ব্যাপারগুলিও আমার মানসিক একটু দুশ্চিন্তায় আছে। আচ্ছা দেখুন, প্রথমত তো আপনার যে সমস্যার জন্য আপনি এসেছিলেন সেটা আপনার অনেকটা সাবসাইডেড আছে, সেটা খুব ভালো কথা। আর যেটা আপনি বললেন ভালো যে উপকার পেয়েছি আমি।
আপনার যেটা বললেন যে মাথায় বা ঘাড়ে আপনার একটা সাদা স্পটের মতো রয়েছে, তো সেটা মা দেখুন না দেখে বলাটা তো একদমই ঠিক হবে না। তো আপনার তো নেক্সট ভিজিট রয়েছে, আপনি যখন আসবেন তখন সেটা একটু যেই ডক্টরই থাকবে, স্যার থাকুক বা যেই থাকে, একটু আপনি স্পটটা দেখাবেন যে কোথায় আপনার রয়েছে, সেটা ঘাড়ে বা মাথায় কোন জায়গায় রয়েছে। স্পটটা দেখলে আমরা বুঝতে পারবো যে সেটা আপনার ভিটিলিগো মানে সেতির থেকে হচ্ছে। কিন্তু আপাতত আপনাকে বলবো যে কোনো ধরনের কোনো ক্রিম বা কোনো তেল, অন্য কিছু, কোনো কসমেটিক্স জাতীয় জিনিস ওই জায়গাগুলোতে এখন ব্যবহার করবেন না। আর ওই জায়গায় কি চুলকায়, আপনার ইচিং হয় না 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 বা কোনো জ্বালা টালা কিছুই হয় না তো? না না না। আচ্ছা, আর খুব ছোট্ট একটা সাদা স্পট রয়েছে না, অনেকটা জায়গা নিয়ে আছে? একটু কপালের উপরে, আগে ঘাড়ের উপরে অনেকটা জায়গা আমাকে বলতো, তখন অন্যান্য ব্যাপারগুলো এত ছিল যার জন্য এটার উপরে আমি একটু ছিলাম না। আচ্ছা ঠিক আছে, শারীরিক এত অসুস্থ আমি উঠতেই পারতাম না। এক কাপ চা করতে আমার মেয়ে 3 জন আছে, ওরাই সব করতো। মেয়ে আমাকে নিয়ে যায় আপনার সামনে ওখানে, ছোট আচ্ছা মেয়ে। আচ্ছা মানে এক কাপ চা করতে পারতাম না। আমার অ্যালার্জি হাই ছিল 648, তার জন্য ওষুধ খাচ্ছি। তারপর পেটের সমস্যাও ছিল, গ্যাস। এখন আমি কোনো এলোপ্যাথিক ওষুধ, থাইরয়েড আর ছাড়া কোনো ওষুধ খাই না, প্রেশার ছাড়া। বেশ বেশ ঠিক আছে। আপনার এই সমস্যাগুলো যেরকম আপনার কমে গেছে, আপনার যে স্কিনের সমস্যা যেটা বললেন সেটাও ঠিক হয়ে যাবে, কিন্তু আগে অবশ্যই একটু দেখার প্রয়োজন রয়েছে। যদি সেটিও হয় সেটা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না, তার জন্য মেডিসিন রয়েছে। আর খাওয়া দাওয়ার মধ্যে আপনাকে আপাতত আমি যেটা বলবো যে আপনি যেদিন মাছ মাংস ডিম যেদিন আপনি খাবেন, সেদিন আপনি দুধ বা দুধের কোনো জিনিস আপনি খাবেন না। এইটুকু আপনি আপাতত এখন ফলো করুন। আর তারপর নেক্সট আপনি যখন দেখাবেন তখন আমরা আর কি কি আপনাকে করতে হবে সেটা আমরা সব আপনাকে বলবো, ঠিক আছে? এদিন ভয়ের কিছু তো নেই? না না, ভয়ের কিছু না, আমি তো বলেই দিলাম। যদি সেটিও হয় তাতেও আপনার কোনো চিন্তার কারণ নেই। আর যদি এমনিতে একটা স্পট হয় যে লিভারের সমস্যার জন্য হচ্ছে, তাহলে তো সেটা নিয়ে আপনাকে ভাবতেই হবে না, ঠিক আছে? লিভারের ওষুধও খাচ্ছি আচ্ছা ওনার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর সেটাই বলছি যে এবার আমি সেই জন্যই আমি। আর আমার আরেকটা কথা, আমার আগে মাথা ভীষণ চুলকোতো, আর পায়ের সামনে এটা সোরাইসিসের জানি না, লিভার টিভার, উনি সব ওষুধ যেগুলি সাজেস্ট করেছে আমি সবই খাচ্ছি। যে আগে চিরুনি দিলেও ব্যথা লাগতো, তখন এই ব্যাপারটা তো জানতাম না। এগুলি প্রোগ্রামগুলি দেখে দেখে আমি একটু মানে সচেতনতা আমার আসছে যে মাথা মানে চিরুনি দিলেও ব্যথা লাগতো, জ্বালা করতো। কিন্তু এখন সে ব্যাপারটাও একটু অনেকাংশে কম আছে, মানে নেই ধরতে গেলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ। আপনি এনবিপির সঙ্গে যে যুক্ত হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তখন আপনি অলরেডি অনেকগুলো রোগের সঙ্গে আক্রান্ত রয়েছেন এবং সেখান থেকে আপনি একটা কিওরের জায়গায় চলে এসেছেন, এবং এখন আরেকটি রোগ রয়েছে। আসলে আমাদের জীবন যতক্ষণ আছে বিভিন্ন রোগ আমাদের সর্বক্ষণ অ্যাটাক করবে, আর তার জন্য একজন সঠিক প্রতিষ্ঠান দরকার, সঠিক ডক্টরদের পরামর্শ দরকার, সঠিক ট্রিটমেন্ট দরকার। তাহলে কিন্তু আপনি হয়তো জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতেই পারেন, নিশ্চয়ই করবেন। সেই চ্যালেঞ্জ নিয়ে এই অনুষ্ঠান কিন্তু আস্থা ভরসা নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আর আমরা এই রকম এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার গ্রুপ অফ ডক্টরস, এক্সপার্ট ডক্টরদের যখন সঙ্গে পাই আমাদের অনেক কিছু কোয়ারি চলে আসে। আজকের যে আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেই আলোচনা কিন্তু অনেকের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু নতুনের মধ্যে যে কত কিছু লুকিয়ে রয়েছে সেটাই কিন্তু আজকে আমরা জানতে পারছি। ম্যাডাম, যেটা হলো আজকের যে আলোচনাটা আমাদের রেখেছি, এই যে পপলিটিল সিস্ট বা বেকার সিস্ট, এই যে খেলাধুলা, যারা খেলার জগতে রয়েছে তাদের ক্ষেত্রে কি এই এফেক্টটা ভীষণভাবে হতে পারে? যারা আমি বললামই আগে যে যারা প্লেয়ার্স বা অ্যাথলেটস যারা রয়েছে, তারা সবসময় ওরা একটা ফিজিক্যাল ট্রেনিং এর মাধ্যমে চলে বা ফিটনেসের মধ্যে দিয়ে থাকে। তারপরেও যদি আপনার ধরুন খেলাধুলা করার সময় হতেই পারে আপনার লিগামেন্ট টিয়ার হয়ে গেল বা আপনার মাসেলের মধ্যে কোনো একটা চোট লেগে গেল আপনার, তো সেখান থেকেও কিন্তু আপনার এই সমস্যাটা আপনার আসতে পারে। কিন্তু যেহেতু সবসময় ওরা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকে বা একটা ফিটনেসের মধ্যে থাকে বা চেক আপের মধ্যে থাকে, তাদেরকে সেরকমভাবে সেটা হয়তো খুব একটা বেশি প্রবলেম করে না। কিন্তু হতে পারে এই প্রবলেমটা আপনার যদি খেলতে খেলতে ধরুন আপনার টিয়ার হয়ে গেল, আপনার লিগামেন্ট ছিঁড়ে গেল আপনার ওই জায়গার মধ্যে, বা আপনার মাসেলের মধ্যে কোনো চোট লাগলো, তাহলেও কিন্তু আপনার পপলিটিয়াল সিস্টের সমস্যা আসতে পারে। যদি তৎক্ষণাৎ তার কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট না করা হয়, পরবর্তী সময় গিয়ে আপনার হাঁটুতে যদি কোনো ধরনের চোট লেগে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার পপলিটিয়াল সিস্টের সমস্যা আসতে পারে। একদম। আমরা জানবো আরো এই বিষয়ে। আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। বলুন সর্বাণী দি, বলুন কি সমস্যা বলুন। বলছি যে আমার পেটের বাঁদিকে ব্যথা। আচ্ছা, বাঁদিকে কি ওপরে না নিচে, কোথায় ব্যথা?
উপরে উপরে কতদিন ধরে এই ব্যথাটা হচ্ছে আপনার? ওই 1 সপ্তাহ। 1 সপ্তাহ ধরে ব্যথা হচ্ছে। আর খাওয়া দাওয়ায় কোনো সমস্যা আছে? খাওয়া দাওয়ায় রুচি নেই বা গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে বা স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, এরকম সমস্যা হয়? না না আচ্ছা। আর গলা বুক জ্বালা করে আপনার? না। আচ্ছা, দেখুন আপনার যদি এরকম পেটে ব্যথা, আপনি বলেন যে 1 সপ্তাহ ধরে আপনার পেটে ব্যথা হচ্ছে, যদি আরও 2-3 দিন যদি আপনার এই সমস্যাটা যদি থেকে যায়, যে পেটে ব্যথাটা আপনার রয়ে গেছে, আমি আপনাকে প্রথমত বলবো যে আপনার পেটের একটা ছবি করান, একটা আলট্রাসাউন্ড আপনি করুন। আমার ফ্যাটি লিভার ছিল, ফ্যাটি লিভারের ব্যথা কিনা। আচ্ছা, তো ফ্যাটি লিভার যে ছিল সেটা কবে ডিটেক্ট হয়েছে আপনার? কবে ধরা পড়লো সেটা? এই 1 বছর আগে ধরা পড়েছে। তার চিকিৎসা হয়েছিল? হ্যাঁ, একটা ইউএসজি করছিলাম, ইউএসজি তে ধরা পড়েছে। না, চিকিৎসা হয়েছে তারপর আপনার ফ্যাটি লিভারের? না। তো তাহলে আপনার ইউএসজি করে লাভটা কি হলো? আপনি ইউএসজি করলেন, তাতে ধরা পড়লো ফ্যাটি লিভার আছে, আপনি কোনো চিকিৎসা করলেন না, তো 1 বছর পরে তো আপনার লিভারের সমস্যা থেকে আস্তে আস্তে আরও অন্যান্য সমস্যা চলে আসবে। তাহলে আমি আপনাকে বলবো আপনি ইমিডিয়েটলি একটা ইউএসজি করান, কারণ হয়তো আপনার ফ্যাটি লিভারের পাশাপাশি আপনার হ্যাপাটোমেগালি হয়ে যাচ্ছে, মানে লিভারটা বড় হয়ে যাচ্ছে আপনার। তো একটু আপনি আপনার ইউএসজিটা করুন। বাইরের খাওয়া দাওয়া আপনার একদমই চলবে না। বাইরের খাওয়া দাওয়া খাই না। হ্যাঁ, যা খাবেন বাড়িতেই খাবেন, কিন্তু বাড়িতেও তেল ঝাল মশলা, মাছ মাংস ডিম আপনি যতটা কম খাবেন ততটা আপনার জন্য ভালো হবে। ঈষদুষ্ণ গরম জল খান, সারাদিন 3 থেকে 3.5 লিটারের মতো জল খাবেন, কিন্তু হালকা গরম জল খাবেন। আর বলবো যে দেরি করবেন না, ইমিডিয়েটলি আপনি একটা ইউএসজি রিপোর্ট করান। তার মধ্যে কি সমস্যা রয়েছে সেটা দেখার প্রয়োজন রয়েছে। আপনি ব্যারাকপুরে থাকেন, আপনার জন্য মধ্যমগ্রাম চেম্বারটা কাছাকাছি হতে পারে। আপনি যদি মনে করেন যে না, আমার একটু বাবা আপনাদের পেশেন্ট, আমার বাবা দেখাতে যায়। আচ্ছা, তো তাহলে আপনি, আপনার বাবা দেখাচ্ছে, তাহলে আপনি কেন বসে আছেন? আপনি তাহলে রিপোর্টসগুলো করে নিয়ে আসুন। আপনি তো একটু এসে দেখা করুন। আপনার যদি এরকম সমস্যাই থাকে তাহলে তো আপনার শুধু পেটে ব্যথা নয়, তারপর আপনি কোনো খাবার খেতেই পারবেন না, খেলেই আপনার বমি হয়ে যাবে বা আপনার অ্যাসিডিটি হয়ে যাবে। তো আপনি তো নিশ্চয়ই ওই দিনটার জন্য অপেক্ষা করছেন না। তো একটু আপনার চিকিৎসাটা কিন্তু শুরু করার প্রয়োজন রয়েছে, কিন্তু তার আগে একটু ইউএসজিটা করিয়ে নিন, কারণ 1 বছর আগে আপনার রিপোর্ট হয়েছিল, এখন অনেক চেঞ্জেস হবে। তো একটু রিপোর্টটা করান, করে তারপর আপনি একটু, আপনাকে বলবো যে একটু এসে আপনি একবার দেখা করুন, ঠিক আছে? ধন্যবাদ। আমি অবশ্যই বলে দেবো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পাচ্ছেন, সেই অপেক্ষা আপনারা বসে রয়েছেন। অবশ্যই আমরা জানাবো। হেরিয়াতে কিন্তু ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর সিএমও এন ভট্টাচার্যকে পাচ্ছেন মেচেদাতে। এছাড়া বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আগরতলাতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমওকে পাচ্ছেন অবশ্যই, চিফ মেডিকেল ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন মালদহে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া কিন্তু শিলচরে আপনারা বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন, কিন্তু দুর্গাপুরে আপনারা এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিংয়েও বন্ধুরা পাচ্ছেন ডক্টর আর দেকে পাচ্ছেন, শ্যামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, দিল্লিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 29 তারিখে কিন্তু দিল্লিতে পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন 29 তারিখে। এছাড়া কিন্তু খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বাঁকুড়াতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন বাঁকুড়াতে। এছাড়া কিন্তু জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, এবং ডিব্রুগড়ে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, এবং রায়গঞ্জে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এছাড়া কিন্তু পুরুলিয়াতে অর্থাৎ 1 তারিখে পাচ্ছেন 1-3-25 মানে মার্চের প্রথমেই কিন্তু পেয়ে যাচ্ছেন পুরুলিয়াতে, সেখানে ওপেনিং হচ্ছে, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এছাড়া কিন্তু ঝাড়গ্রামেও ওপেনিং হচ্ছে মার্চ মাসের 2 তারিখে, সেটা কিন্তু 2-3-25-এ পেয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন, সেটা ওপেনিং হচ্ছে, আপনারা অবশ্যই সেদিন প্রথম দিনই কিন্তু বি শর্মাকে পেয়ে যাচ্ছেন।
এবং আপনারা জানেন এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মূল হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেটা আপনারা সকলেই জানেন। সেখানে কিন্তু সোম থেকে শনি কিন্তু বিভিন্ন ডক্টররা থাকছেন এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। এছাড়া কিন্তু হাতিবাগানে বন্ধুরা পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিপুরেও চেম্বার রয়েছে। এছাড়া কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পাচ্ছেন, ডক্টর গুই শর্মা সেখানে উপস্থিত থাকছেন, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন। ফোন নাম্বারটা একবার আমি বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার যেটা রয়েছে টিভি স্ক্রিনে 9830235527 এবং আরেকটি নাম্বার 9830235537। এই নাম্বারটির মাধ্যমে আপনারা ডিটেলসটা জানতে পাচ্ছেন। আর যদি কোনো চিকিৎসা করে থাকেন সেই চিকিৎসার প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো প্লিজ ক্যারি করবেন, নিয়ে আসবেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি মায়ের না সুগার প্রেশার ঠিক আছে। আচ্ছা, মায়ের সুগার হয়েছে, মায়ের বয়স কত? 76। 76। আচ্ছা শুনুন, ম্যাডাম বলছে। ওনার সুগার রয়েছে আর প্রেশারও রয়েছে, তাই তো? ইনসুলিন দুবেলা। হ্যাঁ, কি হয়েছে? যারা ইনসুলিন নেয়। ইনসুলিন নিচ্ছে দুবেলা, তো তারপর ইনসুলিন নেওয়ার পর সুগার কত আছে ওনার? হ্যাঁ, ইনসুলিন নেওয়ার পর ওনার সুগারটা কত আছে? খাবার আগে বা খাবার পরে কত আছে সুগার? তা বলতে পারছি না দিদি। বলতে পারছেন না তো? এখন আপনি কি চাইছেন? মানে ওনার ইনসুলিন চলছে, এবার আপনি কি চাইছেন? মানে আপনি এই চিকিৎসাটা করে আপনার মায়ের সুগারটা কমেছে? একটু কমেছে। একটু কমেছে। তো কতদিন ধরে সুগার আছে ওনার? অনেকদিন ধরে। অনেক দিন ধরে। তো আগে উনি ট্যাবলেট খেতেন, তারপর এখন ইনসুলিন নিচ্ছে, তাই তো? এখন ওষুধ চলছে। এখনো ওষুধ চলছে, ট্যাবলেটও খাচ্ছে, ইনসুলিনও নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ট্যাবলেট খেয়ে ইনসুলিন নিয়ে তারপর যদি সুগারটা একটু কমে, তো সেটা তো কোনো লাভ আমার মনে হয় না আলটিমেটলি কিছুই হচ্ছে। অনেক দিন ধরে ওনার সুগার রয়েছে, আর একটু কমলে তো হবে না, ওনার সুগারটাকে ঠিক করতে হবে। এবার সুগারটা ঠিক করার জন্য আপনার ট্যাবলেট, ইনসুলিন সব দিয়েও আপনি ঠিক করতে পারবেন না কোনো দিনই। উপরন্তু আপনার এর থেকে আপনার মায়ের কিডনি, তারপর হার্ট, চোখ, স্কিন সব নষ্ট হবে আস্তে আস্তে, নার্ভ সব নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। তো একটু আপনাকে বলবো যে সুগারের একটা রিপোর্ট করান ওনার, খাবার আগে খাবার পরে কতটা কি সুগার রয়েছে তার একটা রিসেন্ট একটা রিপোর্ট করুন। কি ওষুধ খাচ্ছেন তার প্রেসক্রিপশনটা আপনি নিয়ে আসুন। আর যে চেম্বারটা আমাদের আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিন। সেখানে আপনি আপনার মাকে যদি নিয়ে আসতে পারেন খুব ভালো হয়। আমি বলবো যে চিকিৎসাটা আপনি করছেন সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। আমরা আপনাকে ট্রিটমেন্ট যেটা দেবো সেটা সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে না, একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে ওষুধ খেতে হবে। তারপর আপনার সেই মেডিসিন, আপনার অ্যালোপ্যাথ মেডিসিন তো আমরা বন্ধ করেই দেবো, আমাদের মেডিসিনও আমরা বন্ধ করে দেবো। তারপর একটু খাওয়া দাওয়ার মধ্যে রেস্ট্রিকশন রাখবে, ওনার সুগার নিয়ে আর চিন্তা করতে হবে না। যদি আপনি একটু সিরিয়াস হয়ে চিকিৎসা করতে চান আপনার মায়ের, যদি সেরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। ঠিক আছে, ধন্যবাদ। সত্যি আমাদের এই যে আলোচনা চলছে, এই যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি কিন্তু এমন একটি চিকিৎসা পদ্ধতি যার কোনো সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেটা আপনারা জানেন। যারা অনুষ্ঠানটি দেখছেন তারা আস্তে আস্তে সব কিছুই বুঝতে পারছেন যে আয়ুর্বেদ চিকিৎসা একেবারে ন্যাচারাল ওয়েতে আপনাকে কিন্তু ভেষজ গুণ সমৃদ্ধ এমন একটি চিকিৎসা পদ্ধতি। ওষুধও একেবারে সেই ভেষজ গুণ দিয়ে সমৃদ্ধ করে সেই ওষুধ থেকে পিউরিফাই করে কিন্তু আপনাকে সেই ওষুধকে ইনটেক করা হচ্ছে, এবং ভীষণভাবে কিন্তু আপনি কিন্তু কোনো তার সাইড এফেক্ট নেই, নো কেমিক্যালস। আবার কাটা ছেঁড়া, যেটা আমরা ভীষণ ভয় পাই, অপারেশনের একটা ভয় থাকে যে এক্ষুনি আমার অপারেশন করতে হবে, এই সমস্যাগুলো নেই, যার জন্য কিন্তু মানে আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু একেবারে সর্বা হয়ে রয়েছে। আমরা একটু জেনে নেব যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা চিকিৎসালয়ে যারা এসেছেন, এনবিপিতে এসে তারা কতটা উপকৃত হয়েছেন, কতটা উপকৃত হয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত এবং প্রাণবন্ত হয়ে, প্রাণোচ্ছল হয়ে তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আসুন আমরা সেটাই শুনে নিই, তারপরে অবশ্যই আবার আমরা ফিরে আসবো আলোচনায়। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার, আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে।
আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ, হ্যাঁ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? না, কেমন আমি আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, হ্যাঁ, তারা হ্যাঁ। ভেলোর যাবে বলেছিল, আচ্ছা। যে আগে ডাক্তারবাবুকে দেখাও, আচ্ছা। তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে জন্মেছে, আমি যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। পাঠিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং হ্যাঁ, happy? এখন স্যাটিসফাইড। হ্যাঁ, আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান হ্যাঁ, হ্যাঁ। এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে আসলে তারা তারা- ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার এটা বিশ্বাস। আচ্ছা, হ্যাঁ, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, এলাহাবাদ ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? এলাহাবাদ ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে বন্ধ দিলেন। করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। সুস্থ। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো হ্যাঁ। আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল? আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা। আগে মলম লাগাতাম, হ্যাঁ, হ্যাঁ। মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা কেমন টান ধরতো, আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক ভালো। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো ওই যে উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার।
আপনারা অবশ্যই দেখলেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা কতটা আনন্দিত, প্রাণবন্ত, প্রাণোচ্ছল হয়ে তাদের বক্তব্যগুলো পৌঁছে দিচ্ছেন আপনাদের কাছে। সত্যি একটা জীবন মানুষের কাছে কতটা মূল্যবান আমার মনে হয় দেখলে বোঝা যায় এই মানুষগুলোকে। তারা বিভিন্ন রোগ নিয়ে এসে তারা কতটা উপকৃত হয়ে এনবিপি প্রত্যেকটি ডক্টরকে সেইভাবে কিন্তু মানে স্যালুট জানানো উচিত আমাদের মনে হয়। তার কারণ বিভিন্ন রোগ নিয়ে তারা এসেছেন, বিভিন্ন ক্রনিক রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগ, যেই রোগগুলো হয়তো বিভিন্ন জায়গায় তারা গিয়েছেনও সেখানে কোনো চিকিৎসা ঠিকমতো পাননি, তারপরে যখন শেষ ঠিকানা যখন এনবিপি, সেখানে এসে যখন তারা উপকৃত হয়েছেন, সত্যি তাদের জীবনটা মানে বেঁচে থাকার আনন্দটুকু মানে আরও বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। অবশ্যই তাদের প্রাণোচ্ছলতা দেখেই আমরা মনে হয় বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন, ফিল করছেন। এখন সেইভাবেই কিন্তু অসংখ্য আমরা হয়তো কিছু কিছু ক্লিপিংস আপনাদের কাছে পৌঁছে দিই, এই রকমই কিন্তু ক্লিপিংস আছে, এই রকমই অসংখ্য মানুষ কিন্তু আসছেন এনবিপিতে এসে উপকৃত হয়ে তারা কিন্তু খুব আনন্দ উচ্ছ্বাসে জীবনটা অতিবাহিত করছেন। অবশ্যই আমরা আবার আলোচনায় ফিরবো, যেই আলোচনাটি নিয়ে আজকে আমাদের আলোচনা চলছে পপলিটেল সিস্ট। এই সিস্ট সম্বন্ধে হয়তো আপনাদের কাছে নতুন হলেও তো আপনারা আগে থেকে অ্যালার্ট হয়ে যাচ্ছেন, জেনে যাচ্ছেন যে কোথায় হয় বা কী এর সিমটম, বা এই রোগটি হলে আমরা কি করতে পারি বা কোন ট্রিটমেন্টে থাকবো, এবং কি কি এর খাদ্য তালিকা বা কি এই জায়গাটা আমরা একটু লাইফস্টাইল বা খাদ্য তালিকা এইগুলোকে আমরা রাখতেই পারি। এখন আমরা ম্যাডামের কাছে যাব। আজকে কিন্তু সেইভাবে কিন্তু এন ভট্টাচার্য উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু সুন্দরভাবে অ্যাডভাইসগুলো দিচ্ছেন, যিনি কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও এন ভট্টাচার্য। আবার আমরা আলোচনায় ফিরবো। ম্যাডাম, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা চলছে, আমরা কিন্তু এবার একটু ব্রেকআপের পরে একটু আলোচনা করছি যে এই খাদ্য মানে বিশেষ করে আমাদের এই লাইফস্টাইল বা খাদ্য, এটাও কি অনেকটা এর জন্য দায়ী হতে পারে? লাইফস্টাইল কিছুটা দায়ী রয়েছে তার মধ্যে, যেরকম যেটা বললাম যে যাদের খুব এরকম খেলাধুলা করা বা যাদের খুব পায়ের উপর ভার দিয়ে কোনো কাজ করতে হয় বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ যাদের করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো একটু দেখা দিতে পারে। খাওয়া দাওয়ার মধ্যে অ্যাজ সাচ সেরকম কোনো ধরনের কোনো চেঞ্জেস অ্যাজ সাচ নেই, আপনি নর্মালি যেরকম খাওয়া দাওয়া করেন সেরকম করতে পারেন। পপলিটিয়াল সিস্টের একটা কথা আমি বলবো, খুব রেয়ারলি দেখা যায় পপলিটিয়াল সিস্ট কিন্তু আপনার ভেতরে বার্স্ট করতে পারে, মানে ফেটে যেতে পারে, ভয়ের কোনো কারণ নেই। যদি এরকম ফেটে যায়, সেখানে আপনার যে ফ্লুইড, এটা তো কোনো মাংসপিণ্ড নয়, এটা হচ্ছে ফ্লুইড জমা হচ্ছে ওই জায়গাটায়, অ্যাকোমুলেশন হচ্ছে, হয়ে একটা পট্টলির মতো তৈরি হচ্ছে। সেটা যদি আপনার ফেটে যায়, তাহলে কি ফ্লুইডটা আপনার ফেটে বাইরের দিকে বেরিয়ে যাবে। এবার সেটা আপনার কিন্তু ওই স্পেসিফিক জায়গাটার মধ্যে আপনার একটু জ্বালা হওয়া বা ব্যথা হওয়া এগুলো আপনার শুরু হবে। ফ্লুইড আস্তে আস্তে আপনার কিন্তু মানে ছড়িয়ে যাবে আপনার চারপাশে, তো সেটা কিন্তু আপনার হয়তো একটু পরবর্তী সময় ড্রেনেজ করে দিতে হতে পারে, মানে সামান্য একটু কেটে ওটাকে ড্রেন করে বার করে দিতে হতে পারে। নয়তো এক্সেসিভ ফ্লুইড ওই জায়গাটায় আপনার যদি চলে আসে, তাহলেও কিন্তু আপনার অনেকটা সমস্যা, হাঁটুর মধ্যে একটু ব্যথা বা স্টিফনেস চলে আসা, এই প্রবলেমগুলো কিন্তু চলে আসতে পারে। একদম, আমরা জানবো এই বিষয়ে। আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি রিমা রয় বলছিলাম। বলুন রিমা, বলুন কি সমস্যা? প্রবলেমটা হচ্ছে আমি অনেকক্ষণ ধরে বসে রয়েছি বা হাঁটার পর বসলাম, তখন দেখি পায়ের তলা দেখে খুব ব্যথা করছে। আচ্ছা, বা অনেকক্ষণ আপনি বসে থাকার পর যখন উঠে দাঁড়াচ্ছেন বা চলাফেরা করছেন, তখনও কি ব্যথা করে? হ্যাঁ তখনও হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে আপনি যখন ফ্লোরে পা রাখছেন, তখন একটু আপনার পায়ে ব্যথা হওয়া বা আড়ষ্ট ভাব আঙুলগুলোর মধ্যে এরকম ফিল হয়? হ্যাঁ। ইউরিক অ্যাসিড টেস্ট করিয়েছেন কখনো আপনার? না করা হয়নি। একটু আপনার ইউরিক অ্যাসিড টেস্ট করান, তার সাথে আপনার ভিটামিন ডি টেস্টটাও অবশ্যই করবেন। ইউরিক অ্যাসিড যদি অতিরিক্ত পরিমাণ আপনার শরীরের মধ্যে থাকে, তাহলে আপনি যে সিমটমসগুলো বললেন সেটা আসতে পারে, যেটাকে আমরা গাউট বলে থাকি। ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হলেও কিন্তু আপনার এই প্রবলেমগুলো হতে পারে। আপনার পায়ের তলায় ব্যথা হওয়া বা আপনি সকালে ঘুম থেকে উঠে ফ্লোরে পা দিলে একটু ব্যথা হওয়া, এগুলো কিন্তু আপনার মধ্যে আসতে পারে। তো আপনাকে বলবো আপনি ভিটামিন ডি, ইউরিক অ্যাসিড এই দুটো পরীক্ষা আগে একবার আপনি করুন। একটু প্রত্যেকদিন গায়ে রোদ লাগান, কিন্তু সেটা সকালবেলার দিকে হলে ভালো হয়, মানে আপ টু 9টা-10টা অবধি হলে ভালো হয়। একটু গায়ে রোদ লাগান। আর খাবারের মধ্যে আপনি মসুর ডাল, টমেটো, ঢেঁড়স, রেড মিট এই জিনিসগুলো আপাতত একটু বন্ধ রাখুন। এগুলো আপনি করুন। তারপর যদি আপনার ইউরিক অ্যাসিড যদি অনেকটা বেশি থাকে বা ভিটামিন ডি যদি আপনার কম থাকে, আমি বলবো যে এমনিতে কোনো সাপ্লিমেন্টারি মেডিসিন না নিয়ে আপনি একটু এই খাওয়া দাওয়াগুলোর মধ্যে রেস্ট্রিকশন করুন, আর একটুখানি আপনি ঠিকঠাকভাবে একটু ট্রিটমেন্টটা করার চেষ্টা করবেন।
ধন্যবাদ। তার জন্য অবশ্যই হেল্পিং নাম্বার দুটো রয়েছে, আরেকবার আমি বলে দিচ্ছি 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা একটু ডিটেলসটা জেনে নিন এবং কোথায় কখন ডাক্তারবাবুদের পাচ্ছেন, আপনার বাড়ি থেকে কতটা দূরে চেম্বার, সব বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন সেই চিকিৎসালয়ের অবশ্যই কিন্তু আপনারা প্রেসক্রিপশন থেকে শুরু করে এক্সরে রিপোর্ট বা যেই রিপোর্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্যারি করবেন, নিয়ে আসবেন। তাহলে কি হবে, সুন্দরভাবে সেটা তো ডায়াগনোসিসটাও সুন্দর হবে এবং প্রপার ট্রিটমেন্টটাও আপনি কিন্তু সেইভাবেই পাবেন। তখন ডক্টররা প্রত্যেকটি জিনিস কিন্তু নিখুঁতভাবে তারা দেখে নেন এবং দেখে নিয়ে সেটাকে কি ট্রিটমেন্ট করা যায়, কি করা যাবে, সব কিছু কিন্তু সুন্দরভাবে তারা একটা গ্রুপ অফ ডক্টরস, অর্থাৎ একটা টিম, তাদের এই ডক্টরদের টিম মানে ভীষণ এক্সপার্ট তারা ডক্টররা। প্রত্যেকটি ডাক্তারবাবু কিন্তু মানে অসাধারণ, তাদের মানে কি বলবো, তাদের মেধা এবং শিক্ষা এবং তাদের মানে হাত জশ সব কিছু মিলে মিশে কিন্তু একটা সুন্দর একটা টিম তৈরি করেই তারা কিন্তু এনবিপির এত সুন্দরভাবে সুস্থতার জায়গাটাকে তৈরি করছেন প্রত্যেকটি মানুষের জন্য। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ম্যাডাম, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা চলছে, যেটা হলো হাঁটুর, যে আমরা অনেক সময় কি হয় হাঁটুর পেছনে যদি আমরা একটু ফোলা ব্যথা বা বেশি পরিমাণ আমরা ফোলা দেখি তাহলে কিন্তু আমরা একটু আতঙ্কিত হই, একটু ভয় পাই যে কোনোভাবে এটা টিউমারের সিমটম হচ্ছে না তো, বা টিউমার হচ্ছে না তো আমাদের শরীরে। এটা আমাদের মধ্যে হতেই পারে, বিভিন্ন স্তরের মানুষরা আমরা তো আমাদের শরীরে মানে রোগ তো কোনো মানে কি বলবো বিভিন্ন স্তরে দেখে দেয় না, সব রকম মানুষের জন্য রোগ, তাই সেই অনেক সময় আমরা বুঝতে পারি না, সেটা একটু আতঙ্কিত হতেই পারি, ভয় পেতেই পারি। সেটা আপনি কি বলবেন? একদমই ঠিক কথা, কারণ এরকম আমরা একজন পেশেন্টকেও দেখেছিলাম, তো ওনার এরকম পপলিটিয়াল সিস্ট ছিল, কিন্তু উনি ভয়ের জন্য সব ধরনের ক্যান্সার মার্কার টেস্ট অনেক কিছুই ওনারা করিয়ে নিয়েছিলেন। তো প্রত্যেকটা সিস্ট বা টিউমারই যে ক্যান্সারাস হবে সেটা একদমই নয়। পপলিটিয়াল সিস্টের ক্ষেত্রে তো সেরকম কখনোই হবে না, কিন্তু আপনার তাও আমি বলবো না যে ভয়ের কারণ রয়েছে, কিন্তু যেহেতু এটা আপনার প্রত্যেক দিনের আপনার লাইফস্টাইলকে হ্যাম্পার করছে, আপনার প্রবলেম করছে, তো সেটাকে নিয়ে আপনাকে চিন্তা তো অবশ্যই করতে হবে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। কারণ যেহেতু প্রত্যেকটা সিস্ট বা টিউমার আপনার ক্যান্সারাস নয়, এটা অবশ্যই ক্যান্সারাস নয়, কারণ এর মধ্যে আপনার ফ্লুইড জমা হচ্ছে, এর মধ্যে কিন্তু আপনার কোনো সেল গ্রোথ করছে না, এই জায়গাটায় আপনার ফ্লুইড এসে অ্যাকুমুলেট করছে। যেহেতু এটা এক্সটার্নালি আমরা দেখতে পাচ্ছি একটা সোয়েলিং মতো ফুলে আছে, তার জন্য তাকে নাম দেওয়া হয়েছে পপলিটিয়াল সিস্ট বা সাইনোভিয়াল সিস্ট বা বেকার সিস্ট। কিন্তু এটা কিন্তু কোনো ধরনের এর মধ্যে কোনো মাংসপিণ্ড বা কোষ কোনো কিছুই নেই, শুধুমাত্র ফ্লুইড রয়েছে এই জায়গাটায়। আমরা অবশ্যই আলোচনা ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি জ্যোতিষণ দে বলছি, অজয় মিস্ত্রি। আচ্ছা, কি সমস্যা আপনার? সমস্যা বলতে এটা আমার মাথায় ধারে চুল উঠছে। একটু আরেকটু জোরে বলতে হবে, লাউডলি বলতে হবে, আরেকবার একটু বলুন। কি আছে? চুল উঠছে। চুল উঠছে, আচ্ছা আচ্ছা। কত বয়স, কত আপনার, এজ কত? বয়স 33। আচ্ছা, শুনুন ম্যাডাম বলছেন। আচ্ছা, এই যে খুশকি আছে আপনার বললেন, সেটা কি আপনার পার্টিকুলার শীতকালে বা বর্ষাকালে হয় না 12 মাসই হচ্ছে? না, কম বেশি 12 মাসই হয়। আচ্ছা, আর মাথার মধ্যে এরকম চাকা চাকা মতো চামড়া দেখা যায় কি? না না, খুশকি। আচ্ছা, দেখুন, যদি খুশকি হয় খুবই ভালো কথা, কিন্তু অনেক সময় যেটা আমাদের যেটা প্রবলেম হয় আমাদের বুঝতে যে এটা খুশকি নাকি আপনার ওখানে সোরিয়াসিসের সমস্যা রয়েছে, স্ক্যাল্প সোরিয়াসিস রয়েছে, সেটা ডিফাইন করাটা খুব কঠিন হয়। যদি আপনার ড্যান্ড্রাফ হয় কোনো বিষয় নয়, সেখানে আপনাকে একটু নারকেল তেল ব্যবহার করুন, তার মধ্যে একটু লেবুর রস দিয়ে আপনি নারকেল তেলটা ব্যবহার করুন। মাথায় তেল দেওয়ার প্রয়োজন রয়েছে। ফাঙ্গাল ইনফেকশন, যেটা ড্যান্ড্রাফ সেটা একটা ফাঙ্গাল ইনফেকশন, তার জন্য আপনার এরকম হচ্ছে, ইচিং হবে। চুল পড়ার সমস্যাটা আপনার ড্যান্ড্রাফ থেকে যেরকম হতে পারে, তার পাশাপাশি আপনার লিভারের সমস্যার জন্যও হতে পারে। তো একটু আপনার লিভার টেস্ট একবার করিয়ে নেবেন যে আপনার লিভার ফাংশন টেস্টটা ঠিকঠাক রয়েছে কিনা, এলএফটি রিপোর্টটা আপনি করান। আর আপনার ড্যান্ড্রাফের জন্য যেটা আমি বললাম সেটা আপনি নারকেল তেলটা লেবু দিয়ে একটু ব্যবহার করুন। কোনো মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন যার মধ্যে আপনার প্যারাবেন থাকবে না, সেরকম জাতীয় আপনি কোনো শ্যাম্পু আপনি ব্যবহার করুন, হার্বাল শ্যাম্পু আপনি ব্যবহার করুন, তাহলে আপনার হেয়ার ফলের মাত্রাটাও অনেকটা কম হবে। এগুলো আপাতত আপনি শুরু করুন। তারপর যদি আপনি দেখছেন যে না, এ তো আপনার সমস্যার সমাধান হচ্ছে না, আপনি চিকিৎসা করতে চাইছেন, তাহলে আপনার বাড়ির কাছাকাছি আমাদের যে চেম্বার রয়েছে আপনি সেখানে এসে দেখা করতে পারেন, কিন্তু তার আগে একটু আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে হবে।
একদম ধন্যবাদ। আর এনবিপিতে আপনারা জানেন কিন্তু এখানে কিন্তু অ্যাস্থেটিক একটি ডিপার্টমেন্ট রয়েছে, ডিভিশন রয়েছে, যেখানে কিন্তু আপনাদের সৌন্দর্য নিয়েও কিন্তু এখানে সুন্দরভাবে ট্রিটমেন্ট হয়, যেটা হলো আমাদের স্কিনের ট্রিটমেন্ট থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে যেগুলো আমাদের বিউটিশিয়ান হিসাবে যেগুলো থাকে, আমাদের বিউটি কালেকশন যেগুলো, সেগুলো সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এনবিপিতে। আর মানে এমনিতেও বিভিন্ন রোগ তো থাকছে, তার সঙ্গে কিন্তু এগুলো কিন্তু একটা বিশাল মানে পাওয়া আমাদের কাছে এনবিপিতে সব কিছুই আপনারা পাচ্ছেন। তার সঙ্গে তো পঞ্চকর্ম থেরাপি, এক্সারসাইজ, সব রকম কিন্তু বিষয়গুলো এখানে রয়েছে। আমরা আবার একটু আলোচনা ফিরবো ম্যাডাম, যেটা হলো অনেক সময় আমরা বুঝতে পারি না, এই যে আপনি যেটা বললেন যে পপলিটিল মানে সিস্ট, যেখানে ক্ষেত্রে অনেক সময় আমাদের ফ্লুইডগুলো জমা হয়ে আমরা সেটা একটা জায়গা তৈরি হয় ঠিকই, কিন্তু সেখানে কোনোভাবে যদি এই হাঁটুর ফোলা থেকে আমরা বুঝতে পারি যে হয়তো জল জমে যাচ্ছে, সেটা কি হতে পারে অনেক সময়? জল জমার যে ব্যাপারটা সেটা আপনার হাঁটুর সামনের দিকে হবে, কিন্তু পপলিটিয়াল সিস্ট যেটা হবে সেটা আপনার হাঁটুর পেছন দিকে হবে। এবার ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে কিনা, বেসিক্যালি ওটা আপনার ওই জায়গার এক্সরে বা এমআরআই না করলে সেরকমভাবে বোঝা যাবে না, কিন্তু অনেক সময় সুয়েলিংয়ের মাত্রা দেখেও বোঝা যেতে পারে যে সেই জায়গায় আপনার ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে কিনা। আপনার যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, আমবাতের ক্ষেত্রে আপনার ওই হাঁটুর মধ্যে আপনার ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে। আপনার যদি গাউটের সমস্যা হয় সেখান থেকেও কিন্তু আপনার এরকম ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে। তো সেটা আপনার এক্সরে রিপোর্ট করলে খুব ভালো বোঝা যাবে, নয়তো এমআরআই রিপোর্ট বা যদি আলট্রাসাউন্ড করা যায় তাহলে আরও ক্লিয়ারলি বোঝা যেতে পারে। একদম। আমরা একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি, আমার মাথার তালুটা একটু গরম হয় কেন? মাথার তালু গরম হয় কেন? কত বয়স কত? আমার বয়স 35। 35, আচ্ছা আচ্ছা, শুনুন আপনি ম্যাডাম বলছেন। আপনার মাথার তালু গরম হয় কেন, আপনি প্রশ্নটা আমাকে করলেন, আমি তো দেখতেই পেলাম না যে আপনার মাথার তালুটা গরম হলো, তাহলে কি করে বলবো কেন গরম হচ্ছে? বলবেন। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? বুঝে প্রেসারের কোনো সমস্যা আছে আপনার? কি বলছেন? প্রেসারের কোনো সমস্যা আছে? প্রেসার চেক করেন আপনার? হ্যাঁ প্রেসার চেক করি, মানে 10-20 বেশিই থাকে সবসময়। সবসময় প্রেসারটা বেশি থাকে? 10-20 বেশি থাকে। আচ্ছা, আর থাইরয়েডের টেস্ট হয়েছে কখনো? হ্যাঁ থাইরয়েডের ওষুধ খেতাম, এখন রিসেন্ট বন্ধ করেছি, কারণ আমি মানে যেদিন থেকে ওষুধ খাচ্ছি একদম নর্মাল রেঞ্জের মধ্যেই থাকে আমার থাইরয়েড। আচ্ছা, আপনার একটা ওষুধ খাচ্ছেন বলে আপনার নর্মাল রেঞ্জে থাকছে, আপনার ওষুধ বন্ধ করলে সেটা তো আপনার বেড়ে যাবে। না, ওষুধ বন্ধ করে মেপেছি। তো কত আছে লাস্ট আপনার থাইরয়েড? না, এখন থাইরয়েড নেই, ওষুধ বন্ধ করেছি। থাইরয়েডটা আছে কত সেটা বলুন, নেই না আছে সেটা আমি আপনাকে বলবো, কতটা আছে সেটা বলুন। ও মা, থাইরয়েডের রিপোর্টটা কোথায়? আমার ছিল মনে 4.8। আচ্ছা, দেখুন, যদি আপনার এরকম হচ্ছে যে আপনার প্রেশারটা ফ্লাকচুয়েট করে, যে কখনো বেশি বা কখনো কম, বা সবসময় বেশির দিকে থাকছে, আজকে 10 বেশি তো কালকে 15-20 এরকম বেশি থাকছে, তো তাহলে কিন্তু আপনার একটু এইটাকে নিয়ে আপনাকে একটু কিন্তু ভাবতে হবে। আর থাইরয়েডের মেডিসিন আপনি হয়তো এখন বন্ধ করে দিয়েছেন, 4.8 যদি থাকে তো সেটা আপনার বর্ডার লাইনে কিন্তু রয়েছে। বর্ডার লাইন এক্সিড করতে আপনার বেশি সময় কিন্তু লাগবে না। আপনার যদি বর্ডার লাইন থেকে বেশি বেড়ে যায় তাহলেও কিন্তু আপনার শরীরের মধ্যে অনেক ধরনের হরমোনাল চেঞ্জেস, হরমোনাল প্রবলেম আসবে। আপনার বলছেন যে মাথার তালুটা আপনার গরম হয়ে যাচ্ছে, তার জন্য যে দুটো কারণ দায়ী সেই দুটো কারণেই কিন্তু আপনার মধ্যে রয়েছে, এক প্রেশার, এক হচ্ছে থাইরয়েড। তো আপনাকে বলবো যে থাইরয়েডের মেডিসিন আপনি যেটা খাচ্ছিলেন আমার মতে সেটা যদি আপনি খান তাহলে আপনার জন্য ভালো হবে। প্রেশারটা একটু রেগুলার চেক আপের মধ্যে রাখুন, 3 দিন 4 দিন একটু প্রেশারটাকে চেক করুন, প্রয়োজন হলে তারও কিন্তু একটা সামান্য চিকিৎসা শুরু করতে হবে আপনাকে। কিন্তু আমি আপনাকে বলবো, যেহেতু প্রেশারের আপনি অন্য কোনো মেডিসিন আপনি শুরু করেননি এখনো, তো সেটা যদি আপনি আয়ুর্বেদ মেডিসিন দিয়ে শুরু করেন তাহলে আপনার জন্য ভালো হবে। আর সেম আপনার থাইরয়েডের জন্যও বলবো, আপনি যদি চান যে না থাইরয়েডের এই ওষুধ আমি আর খাবো না, কারণ এটাও আপনার পরবর্তী সময় একটা শরীরের মধ্যে এফেক্ট ফেলবে, তো আপনি যদি চান যে না আমি আয়ুর্বেদ চিকিৎসা করতে চাই এর জন্য, তো তাহলেও আপনাকে বলবো যে আপনি একটুখানি আপনার রিসেন্ট রিপোর্ট করে প্রেশারটা 3 দিন পর পর একটু চেক করে কিরকম কি রয়েছে সেটা নিয়ে এসে একবার আপনি একটু যোগাযোগ করুন। আর তাহলে আপনার মাথার সমস্যা তো আপনার কমেই যাবে, যেটা আপনার বলছেন যে তালু গরম হয়ে যাচ্ছে, বাদ বাকি এই সমস্যাগুলো আপনার ঠিক হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এটা ভয়ের নেই তো কিছু?
এখন অবধি তো ভয়ের কিছু নেই, কিন্তু যদি হঠাৎ প্রেশার খুব বেশি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার মাথার শিরাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু রাপচার হয়ে যেতে পারে, মানে ফেটে যেতে পারে, ঠিক আছে? তো একটু নিজেকে নিয়ে সাবধানে থাকুন, নর্মালি খাওয়া দাওয়া করুন, ঘুমটা যাতে ঠিকঠাক আপনার হয়, প্রত্যেকদিন একটু এক্সারসাইজ করুন, এর মধ্যে আপনি থাকুন। আপনি কোথা থেকে ফোন করছেন দিদি ভাই? বীরভূম থেকে। বীরভূম থেকে। বীরভূমেও আপনারা পেয়ে যাবেন চেম্বার, অবশ্যই আপনার কাছে যেটা চেম্বার। আপনি একটা কাজ করুন, হেল্পিং নাম্বারটা লিখে রাখুন 9830235527 এবং আরেকটি নাম্বার 37, এই দুটি নাম্বার লিখে রাখুন, অ্যাপয়েন্টমেন্ট করে আপনি চলে আসুন। তখন এই ব্যাপারগুলোকে নিয়ে একদম ক্যাজুয়াল হবেন না, সিরিয়াস হন। নিজের জীবনটা যখন নিজের কাছে সুন্দরভাবে আপনি কিন্তু ট্রিটমেন্টটা পাবেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আসলে কিন্তু সেই ট্রিটমেন্টগুলো কিন্তু প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনারা পাচ্ছেন এবং সুস্থতার জায়গা নিশ্চয়ই তৈরি হচ্ছে বলেই কিন্তু মানুষ সুন্দরভাবে তাদের ফিডব্যাকগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এবং আয়ুর্বেদ চিকিৎসা ভীষণভাবে সেটা কিন্তু কাজ করছে। এনবিপির হাত ধরেই এনবিপি গ্রুপ অফ ডক্টরসদের আমি অবশ্যই এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় পেয়ে যাচ্ছেন আমি সে বিষয়ে একটু জানিয়ে দিচ্ছি। হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর এবং সিএমও এন ভট্টাচার্যকে পাচ্ছেন। এছাড়া কিন্তু বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আগরতলাতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মা যিনি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর এবং শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন অবশ্যই কিন্তু এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন এবং বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন। এছাড়া ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর থেকে পাচ্ছেন, শ্যামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, দিল্লিতেই কিন্তু আপনারা 29 তারিখে দিল্লিতে পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এছাড়া আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বাঁকুড়াতেও কিন্তু ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন বাঁকুড়াতে। এছাড়া কিন্তু বন্ধুরা জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, কৃষ্ণনগরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে কিন্তু ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, দেব্রুগড়ে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন এবং গঙ্গারামপুরেও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গঙ্গাসাগরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, রায়গঞ্জে বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কিন্তু 1 এবং 2 মার্চ মাসের 1 এবং 2 সেখানে কিন্তু ওপেনিং হচ্ছে, সেখানে প্রথম দিনই ডক্টর বি শর্মাকে উপস্থিত থাকছেন তিনি। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বাগনান থেকে বলছি। বলুন কি সমস্যাটা বলুন। হ্যাঁ সমস্যা হচ্ছে প্রচন্ড পরিমাণে গ্যাস হচ্ছে। বয়স কত আপনার? এজ কত? এজ হচ্ছে 27 বছর। শুনুন ম্যাডাম বলছে। আপনি বাইরে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ বাইরে খাওয়া দাওয়া। মানে সেটা কি আপনার বাইরে খেতে হয় বলে না আপনি এমনিতেই আপনার বাইরে খাওয়া দাওয়ার শখ রয়েছে, কোনটা? কাজের সূত্রে, মানে বাইরে কাজের সূত্রে বাইরে খেতে হয়। দেখুন প্রথমত তো আপনাকে আগে এই জিনিসটাকে একটু আপনার চেঞ্জ করতে হবে, বাইরের খাওয়া দাওয়াটাকে আপনাকে একটু চেঞ্জ করতে হবে। যদি এরকম হয় যে না আপনাকে বাইরে খেতেই হবে, কোনো অপশন নেই এছাড়া আপনার কাছে, তাহলে আপনি একটু হেলদি ফুড চুজ করুন, একটু হেলদি ডায়েট চুজ করুন। আপনার দেখবেন আপনি খাওয়া দাওয়ার মধ্যে তেল ঝাল মশলা জাতীয় খাবারও পাবেন, আবার সেদ্ধ বা কম তেলে রান্না করা এরকম খাবারও পাবেন। তো একটু হেলদি খাবার আপনি চুজ করার চেষ্টা করুন। আর প্রত্যেক দিন আপনাকে বলবো সারাদিন আপনি 3 থেকে 3.5 লিটার জল খান, কিন্তু সেটা একটু আপনি গরম জল খাবেন, হালকা গরম জল খাবেন। তাহলে আপনি এই যে বাইরে যে আপনি খাওয়া দাওয়া করছেন সেটা আপনার শরীরের মধ্যে খুব বাজে একটা এফেক্ট ফেলবে, সেটা একটু কম হবে যদি আপনি গরম জল খাওয়াটা শুরু করতে পারেন। আর প্রত্যেক দিন আপনি একটু এক্সারসাইজ করুন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার বাড়ান, কারণ 27 বছর মাত্র আপনার বয়স, এখনও তো আপনার আরও অনেকটা সময় বাকি রয়েছে। আপনার একটু ভালো থাকতে হবে আপনাকে, আপনার খাওয়া দাওয়া যাতে আপনার ঠিকভাবে হজম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকদিন আধা ঘন্টা সময় একটু বার করুন, সেই আধা ঘন্টা সময় একটু আপনি যোগা প্রাণায়াম করা বা একটু এক্সারসাইজ করা, একটু আপনার ওয়েট ট্রেনিং ম্যানেজমেন্ট এগুলো, কার্ডিও এগুলো আপনি একটু করুন, সেটা আপনার জন্য ভালো হবে, হজম আপনার ভালো হবে এর থেকে। মাঝে মধ্যে একটু ডাবের জল বা আখের রস খান, বা একটু আপনি ছাঁচ খেতে পারেন, টক দই দিয়ে একটু ঘোল বা ছাঁচ খেতে পারেন, এগুলো আপনার পেটটাকে ঠান্ডা রাখবে। এর মধ্যে আপনি একটু থাকুন। আর আপনি বাগনান থেকে ফোন করছেন, আপনার জন্য মেচেদা চেম্বার কাছাকাছি হতে পারে। আপনি যদি মনে করেন যে আপনি একটু দেখাতে চান সেটাও আপনি করতে পারেন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন।
ধন্যবাদ। আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি আপনারা কিন্তু এক্সপার্ট ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু হাতিবাগানে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে চেম্বার রয়েছে। এছাড়া কিন্তু খিদিরপুরে চেম্বার রয়েছে। এছাড়া কিন্তু আপনারা জানেন হাওড়া, শিবপুর, বাল্টিগুড়ি এবং দাসনগরে আপনারা পাচ্ছেন এই জায়গাগুলোতে। এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে কিন্তু পাচ্ছেন আপনারা। সেখানে কিন্তু ডক্টর পি শর্মা উপস্থিত থাকছেন আমতলাতে, দক্ষিণ 24 পরগনা, সেটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 এবং আরেকটি নাম্বার 9830235537। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন। ম্যাডাম, আমার ওয়াইফের মাথায় ব্যথা খুব হয় মাঝে মাঝে, প্রায় মাসে 2-3 দিন মাথা ব্যথা হয়। ওয়াইফের বয়স কত, এজ কত? মোটামুটি আপনার 38। কোথা থেকে বলছেন আপনি? আমি পশ্চিম বর্ধমান পান্ডেবস্বর থেকে বলছি। আচ্ছা, শুনুন। আপনার ওয়াইফের মাথা ব্যথা হয় বললেন, তাই তো? প্রায় মাসে 2-3 দিন মাথা ব্যথা। আচ্ছা আচ্ছা, সেটা কি পার্টিকুলার কোনো অংশে হচ্ছে, যে ডান দিকে বা বাঁ দিকে এরকম হচ্ছে, না গোটা মাথায় ব্যথা হয়? না, দু সাইডে, মাথায় দু সাইডে, মাথার দু সাইডে ব্যথা হয়। আর সেটা ধরুন খুব বেশি রোদে বেরোলে বা আলোর দিকে তাকালে হয়? একটু রোদে বেরোলে আলো তাকালে। দেখুন, ওনার মাইগ্রেনের সমস্যা হতে পারে। আপনি যেটা বললেন যে ওনার মাথার দু সাইডে ওনার ব্যথা হচ্ছে, বা ওনার মাসে এরকম 2-3 এরকম অ্যাটাক ওনার মধ্যে হচ্ছে, তো ওনার মাইগ্রেনের সমস্যা হতে পারে। তো মাইগ্রেনের সমস্যা হলে শুধুমাত্র মাথা ব্যথা নয়, সেখান থেকে কিন্তু পরবর্তী সময়ে ওনার বমি হওয়া বা গা গোলানো, জ্বর, এগুলোও কিন্তু ওনার মধ্যে আসতে পারে। তো একটু প্রথমত তো বলবো আগে ওনার চোখের পাওয়ারটা টেস্ট করান। চোখের পাওয়ারের যদি কোনো সমস্যা হয় সেখানেও মাথা ব্যথা হতে পারে, যদিও সেটা আপনার ফ্রন্টাল লোবে ব্যথা হবে। কিন্তু আপনি যদি বলছেন দু সাইডে, তাও বলবো একটু চোখের পাওয়ারটা টেস্ট করিয়ে নিন। আর যদি মাইগ্রেনের ওনার সমস্যা হয় তাহলে কিন্তু তার জন্য একটু ওনার চিকিৎসার প্রয়োজন রয়েছে। ঠান্ডা লাগানো ওনার একদমই চলবে না। এখন ধরুন যেরকম সিজন রয়েছে, একটু দিনের বেলা গরম থাকছে, আবার রাত্রিবেলা একটু আপনি ফ্যান চালিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমালে আপনার একটু ভালো লাগছে। তো এই যে চেঞ্জেসগুলোতে ওনাকে একটু সাবধানে থাকতে হবে। আপনি বর্ধমান থেকে ফোন করছেন, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে। আপনি যদি মনে করেন যে না, আপনি একবার দেখাতে চাইছেন, এই সমস্যাটার সমাধান চাইছেন, তাহলে একটু আপনাকে বলবো যে বর্ধমান চেম্বারে এসে আমাদের একটু যোগাযোগ করতে পারেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা বুকিং করে নিন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, তাহলে আপনি এসে দেখাতে পারবেন। এই দুর্গাপুর সাইডে বলতে নাকি ম্যাডাম? হ্যাঁ, দুর্গাপুরও চেম্বার রয়েছে। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওরা আপনাকে ডেট, কখন, কোথায় এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন সব বলে দেবে। আচ্ছা, ধন্যবাদ। ম্যাডাম, এবার আমরা একটু জানবো, যেটা হয় অনেক সময় আমরা অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা জানি যে এই যে নি রিপ্লেসমেন্ট যেটা আমরা শুনি, বা অনেক সময় ইনজেক্ট করা হয়, বা অনেক সময় অপারেশনের জায়গা চলে যায়। এই যে বিভিন্ন যে এইগুলো অনেক সময় স্টেরয়েড জাতীয় খাবার আমরা খেয়ে ফেলি, ওষুধ খেয়ে ফেলি, এটা কতটা এফেক্ট হতে পারে, কতটা ক্ষতি হতে পারে? আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, প্রথম কথা হচ্ছে নি রিপ্লেসমেন্ট যদি করা হয় সেটা খুব স্বাভাবিক ব্যাপার, যে আপনার নিজস্ব যে আপনার হাঁটুটা রয়েছে সেটাকে সম্পূর্ণ খুলে বাদ দিয়ে সেখানে আপনাকে একটা মেটালের বা প্লাস্টিকের একটা আপনাকে ওখানে একটা মালাই চাকি একটা কৃত্রিমভাবে সেখানে একটা বসানো হবে। যেটা আপনার নিজস্ব জিনিস, সেটা যদি না থাকে, কৃত্রিমটা কতটা ভালো কাজ করবে সেটা আপনারা নিজেরাও আইডিয়া করে নিতে পারেন। কারণ আমরা এরকম অনেক পেশেন্ট দেখেছি যে একবার একটা হাঁটুর অপারেশন হয়ে গেছে, দ্বিতীয় হাঁটুর অপারেশন ওনারা নিজেরা করতে চাইছেন না, তার জন্য আমাদের কাছে ট্রিটমেন্টে ওনারা আসছেন। আর এসে এই কথাটাই বলছেন যে আমার হাঁটুর অপারেশন করে তো কোনো লাভ হলো না আলটিমেটলি, বরং আরও খারাপ হয়ে গেল, আরেকটা করলে আরও একদম চলাফেরা করতে পারবো না আমরা। তো একদমই আপনার নি রিপ্লেসমেন্টের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা পেশেন্টে যখন জিজ্ঞেস করি তখন বলে যে হ্যাঁ, এখানে একটা ইনজেকশন, হাঁটুর মাঝখানে ইনজেকশন দিয়েছে বা ফ্লুইড বার করেছে, এগুলো খুবই খারাপ। এগুলো পরবর্তী, তখন হয়তো আপনি একটু রিলিফ পাবেন, পরবর্তী সময় কিন্তু সেটা আপনাকে খুব বেশি কষ্ট দেবে, আরও বেশি ক্রিটিক্যাল করে ফেলবে জায়গাটা। তো এইসব কাটা ছেঁড়া করার আগে আপনি যদি শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে বা পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে যদি আপনি সুস্থ হতে পারেন, তাহলে আমার মনে হয় সেটাই আপনাদের জন্য ভালো হবে। একদম। আমরা একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ কি সঙ্গে আছে? হ্যাঁ, বলুন। নমস্কার, বলুন। আমি স্বপন বলছিলাম। কি সমস্যাটা বলুন স্বপন বাবু। আমার সমস্যা আছে, প্রচন্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে, যে সমস্যাটা আমার ছিল না, গত 6 মাসের মধ্যে আমার সমস্যাটা প্রচন্ড পরিমাণে বেড়েছে। কোনো ট্রিটমেন্টে আছেন? না, জাস্ট ওই কি বলে দোকান থেকে নিয়ে যেরকম হেয়ার অয়েল লাগাচ্ছি, কিন্তু
এরকম কিছু আমি ইয়ে করতে পারছি না, কিন্তু প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম বলছি। দেখুন, প্রথমত বলবো যে ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে বা দোকান থেকে কোনো তেল বা শ্যাম্পু, কোনো ধরনের লোশন এগুলো লাগানো একদমই উচিত হবে না, কারণ প্রত্যেকটা জিনিস একদমই স্যুট করে না। যদি অল্প বিস্তর হেয়ার ফল হচ্ছে তার জন্য হয়তো এগুলো কাজ করতে পারে, কিন্তু যদি আপনার এক্সেসিভ হেয়ার ফল হয়, দেখুন সারাদিন এখন দেখছি তো মানে পরিমাণটা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো দেখুন, যদি আপনার সারাদিনে যদি মোটামুটি 100খানা চুল পড়ে যাচ্ছে, দ্যাট ইজ নর্মাল, কিন্তু তার থেকে যদি বেশি আপনার হেয়ার ফল হচ্ছে সেটা কিন্তু অ্যাবনর্মাল। আর যতটা আপনার চুল পড়ছে, যদি আপনার হেয়ার গ্রোথ আবার যদি না হয়, তাহলে সেটাকে আমরা হেয়ার ফল বা হেয়ার লস বলবো। এবার চুল আপনার পড়ছে, তার সাথে যদি গ্রোথও হচ্ছে তাহলে ঠিক আছে, যদি গ্রোথ না হয়, চুল যদি আবার না আসে, তাহলে একটু আপনার যেটা প্রয়োজন রয়েছে, আপনি একটা আপনার লিভার ফাংশন টেস্ট করান, LFT রিপোর্ট করান, থাইরয়েডের জন্য একটা TSH করান, আর অ্যালার্জির জন্য একটা IgE রিপোর্ট করান। এই 3টে রক্ত পরীক্ষা আপনি আগে করুন, এর মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা সেটা তাহলে দেখা যাবে। আর আপনি যখন বাইরে বেরোবেন, চেষ্টা করবেন আপনার স্ক্যাল্প বা চুলটাকে কোনো কটনের কাপড় দিয়ে কভার করে তারপর আপনি বাইরে বেরোন, যাতে বাইরের ধুলোবালি বা অতিরিক্ত সানরে যাতে আপনার চুলকে নষ্ট না করতে পারে। আপাতত এটুকু আপনি করুন। আর বলবো যে আপনি যে কোনো প্রোডাক্ট ইউজ করবেন না, সেটা আরও হার্মফুল হতে পারে। আগে আপনার অল্প চুল পড়ছিল, এখন বেশি চুল পড়ছে, হতে পারে আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করছেন তার জন্য সেটা হতে পারে। তো এখন NBPতে আমাদের চিকিৎসার পাশাপাশি আমাদের অ্যাস্থেটিক ক্লিনিকও রয়েছে, যেখানে চুল বা স্কিনের ট্রিটমেন্ট হয়ে থাকে আলাদাভাবে। তো কি আপনার জন্য ভালো হবে, কোনটা করলে আপনার এটা ঠিক হবে, অবশ্যই আমরা সেটা আপনাকে সাজেস্ট করব। একবার একটু আপনাকে আমি বলবো যে চেম্বারে এসে দেখা করবেন। ধন্যবাদ। আমাদের একদম সময় শেষ, বিদায় নিতে হবে। অবশ্যই NBPর হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, সুস্থ সবল সতেজ জীবন নিয়ে জীবনটাকে অতিবাহিত করুন। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত।